শারীরিক কোনো ডিস্টার্ব হওয়াটা অস্বাভাবিক কিছু না, কারণ আওয়ামী লীগ জেলের মধ্যে তাদেরকে কি করেছে সেটা বোঝা মুশকিল। বাংলাদেশের আলেম সমাজের মধ্যে বা ভিন্ন সমাজের মধ্যে যে গোয়েন্দা সংস্থা বা বিদেশি সংস্থার এজেন্ট নেই এটা বলা মুশকিল। যারা আলেম ঠিকই থেকেছেন কিন্তু আলেমের কাজটি তারা করেন নাই। বাংলাদেশের ইসলামপন্থী মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তখন তারা অট্টহাসিতে লেপ্ত ছিলেন। আবু তো আদনান একজন ভালো মানের মোটিভেশনাল স্পিকার, ইসলামিক কথা বলেন। তারেক মনোয়ার কথা তো আসলে সকলেই জানেন, খুব ভালো গাইতে পারতেন এবং ভালো ওয়াজ তিনি করেন এবং করেছেন, করেন, সামনে কথা করবেন ইনশাআল্লাহ। আমির হামজাও খুব ভালো, কিন্তু তাদের বক্তব্য নিয়ে, তাদের অ্যাটিটিউড নিয়ে মানুষের এখন মনে যারা ভক্ত তারা খুব সমালোচনা করতেছেন এবং এটা ইম্প্যাক্ট কিন্তু রাজনৈতিকভাবেও পড়ে। এই বিষয়ে আপনি কি বলবেন একজন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং রাজনীতিবিদ হিসেবে? দেখেন, একটা সময় ছিল যখন মানুষ বক্তব্য দিলে সেগুলো মিডিয়ায় আসতো না। বক্তব্যটা যেই মাহফিলে তারা দিতেন, যেমন আপনি যে সকল বক্তাদের নাম বলেছেন, এই বক্তারা যখন বক্তব্য দিতেন সেটা মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। এবং বাংলাদেশে বহু বিতর্কিত বক্তব্য বহু যুগ যুগ ধরে এসেছে, কিন্তু সেগুলো মাঠে ময়দানের বাহিরে আর যাওয়ার সুযোগ ছিল না। কিন্তু এখন বক্তব্যগুলো কিন্তু আপনি যাই বলবেন, এমনকি আপনি বেডরুমে বসে একটা কথা বলছেন, পাশে একজনে মোবাইলে কথা বলতেছে, ওই মোবাইলের রেকর্ডিং এর মাধ্যমে কিন্তু অন্য পাশে চলে যাচ্ছে। অন্য পাশে যে আছে তে দুশ্মন না ভালো সেটা আপনি বুঝতে পারছেন না। এভাবে কিন্তু কথাগুলো লিক হয়ে যাচ্ছে। আপনি জনাব তারেক মনোয়ার সাহেবের কথা বললেন, আবু তোহা আদনান সাহেবের কথা বললেন, আমাদের মুফতি কি বলে এটাকে না মুফতি আমির হামজা সাহেবের কথা বললেন। এই তিনজন ব্যক্তির যে বক্তব্যগুলো রিসেন্টলি যাচ্ছে এ নিয়ে পক্ষে বিপক্ষে দুটোরই মতামত আছে। কিছু আছে কাট অ্যান্ড পেস্ট, মানে পাবলিকও কিন্তু অনেক জিনিস আছে, ধরেন আগের বিশ্লেষণ পরের বিশ্লেষণগুলোকে নিয়ে আসে না। সেটা কারা? সবাই না, মানে যারা পরিকল্পিতভাবে কারো বিরুদ্ধে কিছু বলে। আর কিছু আছে যেই মানের বক্তা সেই আন্দাজ যদি তাদের সেই বক্তব্য থেকে স্লিপ অফ টাং হয়ে কিংবা তারা একটু ভিন্ন লাইনে গিয়ে কথা বলেন, সেটা কিন্তু আবার জনগণ ভালোভাবে নেয় না। যেমন এই বক্তাদের বাংলাদেশে কিন্তু বিশাল একটা ফ্যান বেজ, ফলোয়ার কিন্তু তাদের আছে এবং জনগণের মধ্যে একটা অংশ আছে যারা তাদেরকে পছন্দও করে, এবং পছন্দ করে বিধেই তো আপনি আলোচনায় নিয়ে এসেছেন। কিন্তু পছন্দ করার অর্থ এই নয় যে আমি যা বলবো সবই জনগণ অ্যাকসেপ্ট করবে। জনগণ চায় আমার পছন্দের মানুষটা ভুল ত্রুটির ঊর্ধ্বে থাকুক, আমার পছন্দের মানুষটা সহজেই সবকিছু না বলুক, সঠিক কথা বলুক, এভাবে মানুষ চায়। কিন্তু সমস্যা কোথায় জানেন? আমরাই কিন্তু এই জায়গাগুলো তৈরি করে দেই। আমরা অনেক সময় একজন বক্তাকে যেই লেভেলে রাখা দরকার তার চাইতে বেশি তাকে টেনে হিচড়ে উপরে নিয়ে আসি, কিংবা তাদেরকে তার গণ্ডি পাড়িয়ে ভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে যাই এবং তাদেরকে দিয়ে, যেমন আমরা চিন্তা করি যে রাজনৈতিক বক্তব্য আশা করি, আবার নরম ভদ্র বক্তব্য আশা করি, আবার বেশি নরম হয়ে গেলে আমরা বলি যে এটা এত নরম কেন দেয়, উনি তো এভাবে না, এভাবে দেওয়া উচিত। তো এই সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আসলে বাছবিচার করে চলাটা তাদের জন্য অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। তবে আমি কখনোই যে কোনো ধরনের মন্তব্য যেটা জনগণ কামনা করে না, বাস্তবতা বিবর্জিত, কিংবা মানে তারা বক্তব্য দিলে সেটা জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে, সেই বক্তব্যের আমি পক্ষে নই। তবে আমি মনে করি যে এই মানুষগুলোরও কিন্তু ত্যাগ আছে, তাদের অবদান আছে, অবদান এখনো চলমান আছে। তারা স্ব জায়গায় তাদের উপদেষ্টা মন্ডলী থাকা দরকার এবং তাদেরকে ভালো ভালো উপদেষ্টারাই উপদেশ দিবেন, এবং উপদেশগুলো দিলে তাদের শোনাও দরকার এবং তাদের বোঝা উচিত এখানে কিছু গ্যাপও আছে। যেমন বয়সের ডিস্টেন্স হয়ে গিয়েছে, যেমন একজন মানুষ 80 বছরের বয়স্ক, সে এখন মিডিয়া জগতের অনেক কিছুই তার কাছে ক্লিয়ার না, সে বয়সের সিনিয়রের কারণে অনেক কিছু বলে ফেললো, সেটা কিন্তু মানুষ নিবে না। তো আমি ব্যক্তিগত পর্যায় থেকে কোনো মিথ্যা বানোয়াট কিংবা কোনো শব্দচয়নে অতিরঞ্জিত বলাকে পছন্দ যেমন করি না, পাশাপাশি তাদের অবদানগুলোকেও খাটো করে দেখি না। আমার বিশ্বাস তারা তাদের জায়গা থেকে স্ব জায়গায় আরো বলিষ্ঠ ভূমিকা রেখে জনগণ যেটা কামনা করে সেই পথেই তারা তাদের বক্তব্যগুলোকে ফিরিয়ে আনবেন এবং আবারও মাঠগুলোকে প্রাণ চাঞ্চল্যময় একটি তাফসীর জগৎ তৈরি করবেন এবং ধর্মপ্রাণ মানুষদের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে তারা সামনের পথ পাড়ি দিবেন এবং তাদের ভালো কাজগুলোকেও আমরা যাতে অ্যাপ্রিসিয়েট করি। এমনটা না হয় যে শুধু তারা যেগুলো বলেছে, যেটা দৃষ্টিকটু লেগেছে সেটাই আমরা প্রচার করলাম। সেটা যেমন আমরা সংশোধনের উদ্দেশ্য করব, পাশাপাশি তাদের ভালো কাজগুলোকেও জাতির সামনে প্রকাশ করা উচিত।
বাংলাদেশের কিছু কিছু বা অধিকাংশ বক্তা যারা আছেন তারা কোনো গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়েছেন অথবা কোনো মহলের একটা এজেন্ডা বাস্তবায়ন করার মতো কাজ করে যাচ্ছেন। এটা আমার কাছে এই যাদের নাম বললেন এদের মধ্যে কাউকে এতটা মনে হচ্ছে না, কারণ এটা মনে হওয়ার কোনো সুযোগ নেই। এরা সবাই বাংলাদেশের জুলাই বিপ্লবের পক্ষের লোক, এরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের লোক, এরা আওয়ামী লীগের সময় নির্যাতিত নিপীড়িত ছিলেন। এদের মাহফিল মজলিস গুলো বন্ধ করা হয়েছে, 144 দ্বারা জারি করা হয়েছে। আমির হামজা সাহেবের তো মাহফিল একেবারে 3 বছর তো বন্ধই ছিল, প্রায় জেলের মধ্যে ছিল, অনেক কষ্ট করেছে। তবে এরা জেলে থাকার উপর পরে যে মানসিক নির্যাতন হয়েছে, সে কারণে আমার মনে হচ্ছে তাদের সামহাও শারীরিক কোনো ডিস্টার্ব হওয়াটা অস্বাভাবিক কিছু না, কারণ আওয়ামী লীগ জেলের মধ্যে তাদেরকে কি করেছে সেটা বোঝা মুশকিল। আমির হামজা সাহেব তো নিজেও একবার পোস্টে বলেছেন যে আমি এখনো পুরোপুরি সুস্থ নই। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের তদন্ত করে তার দেখা উচিত। তারা কারো ফাঁদে পড়েন নাই, বরং তাদেরকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতনের পরেও তারা যে সঠিক পথে তাদের জীবন পরিচালনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এটাই আমি মনে করি বড় একটা ত্যাগ এবং কোরবানি। তবে বাংলাদেশের আলেম সমাজের মধ্যে বা ভিন্ন সমাজের মধ্যে যে গোয়েন্দা সংস্থা বা বিদেশি সংস্থার এজেন্ট নেই, এটা বলা মুশকিল। কারণ আওয়ামী লীগের সময় আমরা অনেক আলেম দেখেছি যারা আলেম ঠিকই থেকেছেন, কিন্তু আলেমের কাজটি তারা করেন নাই। বাংলাদেশের ইসলামপন্থী মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তখন তারা অট্টহাসিতে লেপ্ত ছিলেন, মিলাদ পড়িয়েছেন অনেকে, খুশি হয়েছেন অনেকে, আবার নিজে নিজে গর্ব করেও বলেছেন যে আমার মামলার কারণে আজ তাদের ফাঁসি হয়েছে। এরকমও বহু আলেম আমরা দেখেছি। অতএব সেই আলেমরা আপনি তদন্ত করলে হয়তো পাবেন যে তারাই মূলত ওই সকল জায়গার এজেন্ট, এবং তারা এখনো হয়তো সেই সকল এজেন্ডা বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের এই আলেম সমাজ যাদের বললেন, তারা সেই সকল জায়গায় জড়িত নয়।